পৃথা সামন্তর লেখা গল্প রূপকথারা। লন্ডনের মাটিতে পা রেখেছি আজ 1 সপ্তাহ হয়ে গেল। প্রথম দিকের উত্তেজনায় এখন একটু থিতু, যদিও কিছুই এখনো দেখে ওঠা হয়নি। এখানে আমার রুমমেটের নাম লিন্ডা, শিকাগোর মেয়ে। আমার সাথে একই অফিসে কাজ করে। ল্যাম্বেথে আমাদের অফিস। এখান থেকে আধ ঘন্টা মতো সময় লাগে। আমার বর্তমান ঠিকানা ব্রিক্সটন হিল। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, উত্তর কলকাতার অলিগলিতে বড় হয়ে ওঠা আমি এখন লন্ডনে। উত্তর কলকাতার সম্ভ্রান্ত বনেদি বাড়িতে জন্ম আমার। আমার মা অপরূপ সুন্দরী হলেও আমি মায়ের মতো সুন্দরী হয়ে জন্মাইনি। আমার রং ছিল কালো। আমার এই কালো রং নিয়ে আমার বাবা এবং মায়ের কোনো রকম সমস্যা না থাকলেও আমার ঠাকুরমা, ঠাকুরদা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের চিন্তার শেষ ছিল না। কলকাতার বিখ্যাত স্কুলগুলোর মধ্যে একটাতে পড়তাম আমি। আমার বন্ধুরা যখন পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে কমিক্স পড়তে ব্যস্ত থাকতো, আমি ব্যস্ত থাকতাম পড়ার বইয়ের বাইরে আরও শক্ত শক্ত অঙ্ক সমাধানে। ফলে পরীক্ষায় খুব সহজেই বন্ধুদের পিছনে ফেলে প্রথম হতাম আমি। আত্মীয় স্বজনদের ছেলে মেয়েদের থেকে এগিয়ে থাকায় আমার কালো রং নিয়ে আলোচনায় এবার আমার বা আমার বাবা মায়ের সামনে বন্ধ হলেও আড়ালে চলতে থাকলো। বিজ্ঞান আমাকে টানতো, ফলে জয়েন্টে আমি ছিলাম প্রথম 15 জনের মধ্যে। ফলে আইআইটি দিল্লিতে পড়ার সুযোগটা আমি পেয়ে গেছিলাম। বাবা মায়ের সাথে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তাদের ছেড়ে চলে যেতে খুব কষ্ট হয়েছিল। আরও একটা কারণ যদিও ছিল, আমার বন্ধুরা যখন একটু একটু পাখা মেলছে, আমি তখনও নিজেকে ডুবিয়ে রাখতাম পড়ার বইয়ে। তারই মাঝে কোনো এক ফাঁকে আমার মনেও বোধহয় একটু পলাশের রং লেগেছিল। অসাবধানতার জন্য আমার এক বন্ধুকে তা বলেও ফেলেছিলাম, এবং তারই উদ্যোগে সে জেনেও ছিল আমার মনের লুকানো কথাটা। কিন্তু তার দিক থেকে কোনোদিন সাড়া পাইনি। নিজেকে দুষেছিলাম সেদিন খুব। আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে তার টকটকে ফর্সা রঙের পাশে নিজের চেহারার বিচারে নিজেকে হাঁটতে দেখেছিলাম আমি। একই পাড়ায় থাকার কারণে না চাইতেও চারচক্ষুর মিলন আটকানো যেত না, এবং সেই সময়গুলো আমার মনের মধ্যে অসংখ্য দামামা একসাথে বাজত। তবে মা আমাকে বুঝিয়েছিলেন এই দামামা একদিন থেমে যাবে। আমাকে পিছনে না ফিরে সামনে এগিয়ে যেতে হবে। পরে বুঝেছিলাম মা ঠিকই বলেছিলেন। দিল্লি আইআইটিতে পড়তে চলে গেলাম আমি। একদিন বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা মারছি। একটা বল এসে লাগলো মাথায়। জ্ঞান হারানোর ঠিক আগে আবছা চোখে দেখেছিলাম একটা ছেলে দৌড়ে আসছে আমার দিকে। 2 দিন আমি হসপিটালে ছিলাম। স্টিচ পড়েছিল বেশ কতগুলো। যে ছেলেটির ব্যাটে লেগে বলটি আমার ওই অবস্থার জন্য দায়ী ছিল, সে বারবার আমার এবং আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে গেছিল। কয়েকদিন বাবা মার সাথে কাটিয়ে আবার হোস্টেলে ফিরে এসেছিলাম। কিছুদিন পর সেই ছেলেটি আমাকে প্রপোজ করে। ছেলেটি শিখ ধর্মাবলম্বী ছিল, লম্বা ফর্সা সুন্দর চেহারার অধিকারী। বুঝিনি কি দেখেছিল আমার মধ্যে, তাই বোঝার জন্য একটু সময় নিয়েছিলাম। ইতিমধ্যে সে আমাকে তার বাবা মা বোনের সাথে আলাপ করাতে চাইল। আমি না বললাম না। বেশ কিছুদিন থেকে এদের কথা শুনে আমার মনেও কিছু কৌতূহল তৈরি হয়েছিল। গেলাম। বুঝলাম আমার একাডেমিক কেরিয়ার নিয়ে এদের বিন্দুমাত্র আগ্রহ নেই, বরং আমার কালো রং নিয়ে এদেরও সমস্যা আছে। ছেলেটি হয়তো সত্যিই আমাকে ভালোবেসেছিল, কারণ তাকে প্রত্যাখ্যান করার সময় তার চোখে আমি কষ্টের ছায়া দেখেছিলাম। কিন্তু আমার কিছু করার ছিল না। এই কদিন যেটুকু অবহেলা করেছিলাম তার দ্বিগুণ ভালোবেসে আবার আমার পড়ার রাজ্যে ফিরে গেলাম। যথারীতি ক্যাম্পাসিংয়ে আমার ইন্টারভিউ হলো দুর্দান্ত, আর আমি চাকরি পেলাম বিশ্বের 1 নম্বর আইটি কোম্পানিতে। 1 বছর ওরা আমাকে হোমটাউনে পোস্টিং দিয়েছিল। কলকাতায় ফিরলাম আমি। বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। কয়েকজন তো বিয়ে করে ঘোর সংসারী। এতগুলো বছর দিল্লিতে থাকার পর কলকাতা আমাকে আর তেমন টানছিল না। পুরনো বন্ধুদের সাথে দেখা হলেও আড্ডা তেমন জমতো না। অনুষ্ঠান বাড়িতে গেলেও ভাই বোনেরা একটু দূরত্ব নিয়েই মিশত। সেটার কারণ আমার কালো রং না আমার সাফল্য, সেটা অবশ্য জেনে ওঠা হয়নি। তবে যে সকল আত্মীয়দের কাছে আমি আলোচনার বিষয় ছিলাম, তারা দেখতাম দেখা হলেই গদগদ হয়ে পড়তেন। এমনকি আমার প্রথম ক্রাশের সাথে চোখাচোখি হলেও আর দামামা বাজত না। স্বাভাবিক হাসি বিনিময় করতাম, এবং সেও তাই করত। দেখতে দেখতে একটা বছর ফুরিয়ে গেল।
অফিস থেকে জানানো হলো এবার আমাকে লন্ডনে যেতে হবে। চোখের সামনে খুলে গেল একটা জানলা। লন্ডন, আমার চিরকালের স্বপ্নের শহর। কলকাতা, আমার নিজের শহরকে, আমার প্রিয় বাবা মাকে ছেড়ে আমি চলে এলাম এখানে। এই কদিনে লিন্ডার আমি ভালো বন্ধু হয়ে উঠেছি। কখনো ও আমাকে কন্টিনেন্টাল রেঁধে খাওয়ায়, কখনো আমি ইন্ডিয়ান। এখানে এসে লিন্ডার পাল্লায় পড়ে আমি অনেকটাই ডিসিপ্লিনড হয়ে উঠেছি। ও এতক্ষণ বলাই হয়নি, আমি প্রিয়দর্শিনী। হ্যাঁ, বাবা এই নামটাই রেখেছিলেন। লিন্ডা সহ সারা অফিস আমার নাম উচ্চারণ করার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে শুধু সিনি নামেই ডাকে। আমিও আস্তে আস্তে ওদেরই একজন হয়ে উঠছি। সকাল 7টায় উঠে পড়ি, ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে শাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হই। লিন্ডা অবশ্য আমার এই শাওয়ার নেওয়ার ব্যাপারটাকে নিয়ে ভালোই লেগ পুলিং করে। 9টায় আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে 9:30টায় অফিসে পৌঁছই। অফিসে কাজের প্রেশার আস্তে আস্তে বাড়ছে। কাজ শেষ হলে 5:30টায় অফিস থেকে বের হই। লিন্ডা আমার সাথে রোজ ফেরে না, ওর বয়ফ্রেন্ড জ্যাকবের সাথে ঘুরতে যায়। বাড়ি ফিরে তেমন কিছুই করার থাকে না। এই সময়টা স্কাইপে বাবা মায়ের সাথে একটু কথা বলি। ইচ্ছে হলে ডিনার বানাই আমার আর লিন্ডার জন্য। এর মধ্যে লিন্ডা ফিরে এলে ডিনার করতে করতে ওর জ্যাকবের গল্প শুনি। তারপর নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ি। এইভাবেই কেটে যাচ্ছে দিন। সেদিন ছিল আমার জন্মদিন। রোজকার মতোই অফিস গিয়েছি। অফিসে ঢোকার সাথে সাথে সারপ্রাইজড হয়ে গেলাম এদের আন্তরিকতা দেখে। কে বলে এদের আন্তরিকতা নেই? বিশাল একটা কেক কেটে উদযাপিত হলো বিদেশের মাটিতে আমার প্রথম জন্মদিন। আর এক প্রস্ত অবাক হওয়া বাকি ছিল তখনও আমার। লিন্ডা আমাকে আগেই বলেছিল জ্যাকবের সাথে ঘুরতে যাবে ও। একাই ফিরেছিলাম বাড়ি। বাড়ি ঢুকতেই আবার চমক, লিন্ডা, জ্যাকব এবং আরও নতুন নতুন মুখ। আমার কেক কাটা, শ্যাম্পেনের ফোয়ারা, আবার পার্টি। বেশ ভালো কাটলো দিনটা। অতিথিরা বিদায় নিলে অ্যাপার্টমেন্টের চারিদিকে একবার চোখ বোলালাম। দেখলাম লিন্ডার অবস্থাও আমার মতোই। শ্যাম্পেনের বোতল গড়াগড়ি খাচ্ছে টেবিলের নিচে, কার্পেটের উপর আধ খাওয়া হ্যামবার্গার। টেবিলের উপরটা বোঝাই হয়ে আছে পরিত্যক্ত খাবারে। হেসে ফেললাম দুজনেই। রইল পড়ে সব। আমরা চললাম ঘুমাতে। ঘরে ঢুকেই ল্যাপটপ অন করলাম, বাবা মার আশীর্বাদ নিতে হবে। শনি আর রবিবার আমরা শহরটা দেখে বেড়াই। বার্কিংহাম প্যালেস, সি লাইফ অ্যাকোরিয়াম আর আমার প্রিয় শার্লক হোমসের বেকার স্ট্রিটের বাড়ি। এখনো পর্যন্ত এই দেখা হয়েছে। আজ আমরা চলেছি টেমস দেখতে। লিন্ডা আমার আগে লন্ডন এলেও বেশি ঘোরা হয়নি। জেকবও মার্কিনি, কিন্তু লন্ডনে আছে বহু বছর, তাই গাইডের কাজটা ওই করছে। ঘন্টা দেড়েক ড্রাইভের পর পৌঁছলাম। টিকিট কেটে আমরা উঠে পড়লাম ক্রুজে। কনকনে হাওয়ায় কেঁপে যাচ্ছি। তারপর ধীরে ধীরে সহ্য হয়ে গেল। দেখলাম লন্ডন আই, বিগ বেন, টাওয়ার ব্রিজ, HMS বেলফাস্ট ইত্যাদি। দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছিলাম। কেমন যেন স্বপ্নের মতো লাগছিল। সন্ধ্যা হয়ে গেছিল। অপরূপ টেমসের প্রেমে পড়ে গেছি আমি। ক্রুজ ফিরছে তার নিজের ছন্দে আমাদের নিয়ে। জ্যাকব আর লিন্ডাকে দেখতে পেলাম না। কাছেই কেউ ভায়োলিন বাজাচ্ছে। ভিড় ঠেলে এগিয়ে গেলাম। একটা সোনালি চুলের ছেলে নদীর দিকে ফিরে এক মনে ভায়োলিন বাজিয়ে চলেছে। শুনতে শুনতে এমনই মোহাবিষ্ট হয়ে পড়েছিলাম যে খেয়ালই করিনি কখন ছেলেটির ঠিক পিছনে গিয়ে দাঁড়িয়েছি। হারিয়েই গেছিলাম প্রায়। ঘোর কাটল সম্পূর্ণ অপরিচিত কণ্ঠস্বরে। দেখলাম ভায়োলিন হাতে ছেলেটি এখন আমার দিকে তাকিয়ে। ছেলেটি আমাকে অভিবাদন জানালো। আমি স্বীকার না করে পারলাম না যে তার ভায়োলিনের মূর্ছনা আমাকে রীতিমতো অবশ করে ফেলেছিল। ছেলেটি জানালো সময় ও সুযোগ পেলে সে আবার আমাকে তার সুরের মূর্ছনা শোনাতে ইচ্ছুক। অল্পক্ষণের আলাপে তার থেকে আমি জানলাম সে জন্মসূত্রে লন্ডনবাসী। নাম প্যাট্রিক। বাবা মার দ্বিতীয় সন্তান সে। ব্যাংক অফ ইংল্যান্ডে কর্মরত। আর ভায়োলিন তার নেশা। আমার সাথে তার একটি মিল খুঁজে পেলাম, সেও আমার মতো ব্রিক্সটন হিলেই থাকে। ওর অফিস থ্রেড নিলে। অফিস থেকে কাছে হয় ও এখানেই থাকে। আমার ব্যাপারেও ও সব জানলো বেশ আগ্রহ নিয়েই। এতক্ষণে লিন্ডারা এসে গেছিল। আমি প্যাট্রিকের সাথে লিন্ডা, জ্যাকবের আলাপ করিয়ে দিলাম। লিন্ডার আমি প্যাট্রিকের সামনের উইকেন্ডে আমাদের বাড়িতে আসার জন্য বললাম। প্যাট্রিক জানালো সে আসবে এবং সাথে তার ভায়োলিনকে অবশ্যই আনবে। প্যাট্রিক নিজের গাড়ি এনেছিল। সে আলাদাই ফিরবে। নিজের গাড়ির দিকে কিছুটা এগিয়ে গিয়েও আবার ফিরে আসছে প্যাট্রিক।
তারপর আমাকে চমকে দিয়ে বলল তার খুব ইচ্ছা যে আমি তার গাড়িতে ফিরি, যদি আমার কোনো আপত্তি না থাকে। লন্ডনে এসেছি বছরখানেক হয়ে গেছে, কিন্তু এতটাও স্মার্ট হয়ে উঠতে পারিনি যে এত অল্প পরিচিত কারোর সাথে রাতের বেলা একা ঘন্টা দেড়েকের পথ ড্রাইভে রাজি হয়ে যাব। আপত্তি জানালাম একটু, কিন্তু লিন্ডা আমাকে প্রায় ঠেলে প্যাট্রিকের গাড়িতে তুলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে একটা ফিচেল হাসি হাসল। প্যাট্রিক আমাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিয়ে গাড়ি স্টার্ট দিল। ভয়টা আস্তে আস্তে কেটে গেল। গল্প আর মিউজিক সিস্টেমের গানে যখন আমরা ব্রিক্সটন হিলে পৌঁছলাম, তখন আমরা বন্ধু হয়ে উঠেছি। রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুম এলো না। বারবার দুটো ঘন নীল চোখ আর কোঁকড়ানো সোনালি চুলের ছেলেটা আমার মনের পর্দায় ভেসে বেড়াতে লাগলো। কয়েকদিন কেটে গেছে। লিন্ডা বোধহয় আমার মনের অবস্থা কিছুটা বুঝতে পেরেছে এই কদিনে। যদিও আমি বলেছি আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি, লিন্ডা শুধু ঠোঁট টিপে হেসেছে। শনিবার প্যাট্রিকের আসার কথা। দিনটা যত এগিয়ে আসছে আমি ততই পিছিয়ে যাচ্ছি। না, প্যাট্রিকে জানতে দেওয়া যাবে না কিছুতেই আমার মনের কথা। দেখতে দেখতে শনিবার এসেই পড়ল। ঠিক সন্ধে 6টায় প্যাট্রিক এসে উপস্থিত। নেভি ব্লু পুল ওভার পড়েছে একটা প্যাট্রিক। আমি দেখছি ওকে কেমন লাগছে। একটা চকলেটের বাক্স আর একটা ওয়াইনের বোতল এনেছে ও। একটু পরেই জ্যাকবও চলে এলো। বেশ জমে উঠল আমাদের আড্ডা। মাঝে মাঝে প্যাট্রিকের চোখ আমার চোখে, আর আমার চোখ ধরা দিতে লাগলো ওর চোখে। আজ সব খাবার আমি রান্না করেছিলাম। পাস্তা উইথ চিকেন ইন হোয়াইট সস, গার্লিক ব্রেড, চিকেন ফিল্ড উইথ চিজ ইন ওয়েস্টার সস, সাথে ওয়াইন। প্যাট্রিক আমার রান্নার খুব প্রশংসা করলো। আমি আবার আসতে ওকে বললাম, বুঝতে পারছি আজ আবার আমি ঘুমোতে পারবো না। বিছানায় শুয়ে উসখুস করছি। ফোনে একটা টুং করে শব্দ হলো। দেখলাম প্যাট্রিক আবার আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও রিপ্লাই করলাম। এরপর ও আবার লিখল, আমিও লিখলাম। এভাবেই শুরু হলো আমাদের ফোন আলাপ। আমরা মাঝে মধ্যেই দেখা করতে থাকলাম। আমাদের বাড়িতে ও এখন প্রায়ই চলে আসে। আমরা একসাথে ডিনার করি, আড্ডা মারি, ভায়োলিন বাজাই ও, আমি শুনি। এভাবেই কাটছিল দিনগুলো, যতক্ষণ না সেই দিনটা এলো আমার জীবনে। সেদিন প্যাট্রিক আমাকে ফোন করে দেখা করতে চাইল। আমি সাথে সাথে ওকে আমার বাড়ি আসতে বললাম, কিন্তু ও জানালো ও আমার সাথে একান্তে দেখা করতে চায়। ঠিক হলো সন্ধ্যায় ওর বাড়িতে আমি যাব। সন্ধ্যায় আমি ওর বাড়িতে পৌঁছলাম। ও আমাকে সাদর অভ্যর্থনা জানালো। ভিতরে গিয়ে দেখলাম ফায়ার প্লেসে আগুন জ্বলছে। আমি লং জ্যাকেটটা খুলে রাখলাম। তাকিয়ে দেখলাম ওর চোখে অপার মুগ্ধতা। আজ আমি শাড়ি পরেছিলাম, কেন যেন ইচ্ছে হলো। তবে কি আমিও প্যাট্রিকের মুগ্ধ দৃষ্টির অপেক্ষায় ছিলাম? সত্যি কি এতটাই সুন্দর পৃথিবী? তবে পাড়ার সেই ছেলেটা বা দিল্লির শিখ ছেলেটির পরিবার, কেউ তো কখনো ভালোবাসেনি আমার এই রঙকে। তবে আজ সাদা চামড়ার এক ব্রিটিশ ছেলে প্রেমে পড়বে আমার। মাথার মধ্যে অজস্র সাপ চলাফেরা করছে। তবে কি প্যাট্রিক আমাকে নিয়ে খেলতে চায়? প্যাট্রিকের দিকে জ্বলন্ত চাহনিতে একবার তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেলাম আমি। হতভম্ব প্যাট্রিক দাঁড়িয়ে রইল। নিজের ঘরে ঢুকে মাটিতেই বসে পড়লাম আমি। ভীষণ শীত করছে আমার। কোটটা আমি ফেলে এসেছি। রাত থেকেই জ্বর এলো আমার। ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তেও দেখেছি লিন্ডা বসে আছে আমার পাশে। সকালে চোখ খুলেই দেখলাম লিন্ডার জায়গায় বসে আছে প্যাট্রিক। তাড়াতাড়ি উঠে বসতে গেলাম। প্যাট্রিক না করলো। দেখলাম লিন্ডাও আজ অফিসে যায়নি। আমার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। মা বাবার মুখটা খুব মনে পড়ছে। দেশে ফিরতে খুব ইচ্ছে করছে। এই সময় প্যাট্রিক আমার হাতটা নিজের হাতের মধ্যে নিল। আমি তাকালাম ওর দিকে। ও কিচ্ছু বলল না, শুধু আমার চোখের দিকে চেয়ে রইল। জানি না সে চোখে কি ছিল। আমি ধীরে ধীরে শান্ত হয়ে গেলাম। ওর চোখে আমি কষ্ট দেখতে পেলাম। কিছু ছিল ওই চোখে যা বিশ্বাস করতে শেখায় ভরসা করতে। সুস্থ হয়ে ওঠার ঠিক 1 সপ্তাহ পরে প্যাট্রিক কিছু না জেনেই উপস্থিত হলো আমার অফিসে। সকলকে এবং বিশেষত আমাকে অবাক করে দিয়ে আমার আঙুলে পরিয়ে দিল একটি হিরে বসানো আংটি। পরিস্থিতির আকস্মিকতায় আমি কিছুই বলতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার বস আমাকে এবং ওকে অভিনন্দন জানিয়ে আজকের জন্য আমাকে ছুটি দিয়ে দিলেন। গাড়িতে আমাকে বসিয়েই ও গাড়ি ছোটালো হেডফোর্ডশায়ারের পথে।
জানতে পারলাম প্যাট্রিকের বাবা মা থাকেন ওখানে। মন বলল আবার, প্যাট্রিক অনেক কিছু বলে চলেছে। কিছু শুনছি, কিছু শুনছি না। চোখ তখন মুগ্ধতায় ভরে গেছে পথের দুপাশের প্রাকৃতিক শোভায়। ঘণ্টা দেড়েক পরে একটা ছবির মতো সুন্দর দোতলা কাঠের বাড়ির সামনে এসে গাড়ি থামালো প্যাট্রিক। গাড়ি থেকে নামতেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলেন প্যাট্রিকের বাবা ও মা। প্যাট্রিকের মা আমার হাতটা ধরলেন। কি অদ্ভুত নির্ভরতা সেই হাতে। আমার মনে হলো আমি মায়ের স্পর্শ পাচ্ছি। ভিতরে নিয়ে গেলেন আমাকে। কি সুন্দর সহজ স্বাভাবিক ব্যবহার। কিছুক্ষণের মধ্যেই আমিও সহজ হয়ে উঠলাম। নিজের ঘরে নিয়ে গেলেন আমাকে ওর মা। অ্যালবাম খুলে দেখাচ্ছেন প্যাট্রিকের ছোটবেলার ছবি। বাথটাবে বসা প্যাট্রিক, মুখে বাগানের মাটি মাখা প্যাট্রিক, ঘোড়ায় চড়া প্যাট্রিক, আরও অনেক। আর প্রতিটা ছবির সাথে জড়িয়ে আছে একটা করে মজার ঘটনা। ঘুরে ঘুরে দেখাচ্ছেন অন্যান্য ঘর। প্যাট্রিক এসে কোন ঘরে থাকে? বড় ছেলে স্টিভ ওর স্ত্রী আর বাচ্চাদের নিয়ে নিউ ইয়র্কে থাকে। এখানে এসে তারা কোন ঘরে থাকে? একটা ঘরে দেখলাম রাখা রয়েছে সেতার, তানপুরা, হারমোনিয়াম, আরও অনেক ধরনের বাদ্যযন্ত্র। সেসবের নাম আমি জানি না। আরও অবাক হলাম দেওয়ালে টানানো রবি ঠাকুরের ছবি দেখে। প্যাট্রিকের মা বললেন এটা ওনার মিউজিক রুম। আমার মুখের অবাক ভাব দেখে উনি হাসলেন। নিয়ে এলেন বসার ঘরে। প্যাট্রিক আর ওর বাবা বসে কথা বলছিল। প্যাট্রিকের পাশে আমাকে বসিয়ে বলতে লাগলেন উনি, তখন ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে। কলকাতার উড স্ট্রিটে একটা বাড়িতে ভাড়া থাকতেন ছোট একটা মেয়ে তার বাবা মার সাথে। দেশ ছাড়া চাপ ক্রমাগত বৃদ্ধি সত্ত্বেও মেয়েটির বাবা মাটি আঁকড়ে পড়েছিলেন সেখানেই। আস্তে আস্তে মেয়েটি বড় হতে থাকলো। বন্ধুরা মিশতো না তেমন তার সাথে। কেউ ডাকতো না তাকে বাড়িতে, না কেউ আসতো তার বাড়িতে। ছোট থেকে গান ভালোবাসতো মেয়েটি। পাশেই এক বাঙালি হিন্দু মহিলার কাছে গান শিখত। ক্রমশ একঘরে হয়ে পড়ছিল মেয়েটি আর তার পরিবার। শেষে ওই বাঙালি মহিলার সহায়তায় মেয়েটিকে পাঠানো হয় শান্তিনিকেতনে রবি ঠাকুরের আশ্রমে। মেয়েটি সেখানে সঙ্গীত নিয়েই পড়তে থাকে। এদিকে কলকাতায় কোনো ক্রমে দিন কাটছিল মেয়েটির বাবা মায়ের। মেয়েটির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। খবর পাঠানো হলো মেয়েটিকে। মেয়েটি যখন কলকাতায় এসে পৌঁছালো তখন তার বাবার মৃত্যু হয়েছে। আর ফিরে যাওয়া হয়নি মেয়েটির শান্তিনিকেতনে। সব কিছু ছেড়ে মাকে নিয়ে নিজের অথচ সম্পূর্ণ অচেনা এই দেশে পাড়ি দিয়েছিল। তারপর নতুন করে জীবিকাবৃত্তির সন্ধান, প্রেম, বিবাহ, সন্তান। তবে সবের মাঝে কখনোই তিনি সঙ্গীতকে হারিয়ে যেতে দেননি। কলকাতা, শান্তিনিকেতন আজও ভাসে তার চোখের তারায়। বুঝলাম কেন প্যাট্রিক এত ভালো ভায়োলিন বাজায়, কেন তার সুর আমাকে এত টানে, কেনই বা সে আমাকে এত ভালোবাসে। সেদিন রাতে যখন প্যাট্রিক আমাকে আমার বাড়ি পৌঁছে দিল, আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার দেশ দেখতে চায় কি না। সানন্দে রাজি হয়ে গেছিল প্যাট্রিক। বলেছিল নিজের মায়ের জন্মস্থান দেখতে সে কতটা আগ্রহী। 2 সপ্তাহ পরে দেশে ফিরলাম আমি প্যাট্রিকের সাথে। বাবা মাকে আগেই সব জানিয়েছিলাম। বাবা বাজার করছে আর মা নিত্য নতুন রান্না করে হবু জামাইকে খাওয়াচ্ছে। এর মধ্যে আমি ওকে ঘুরিয়ে এনেছি উড স্ট্রিট আর তার পাশের জায়গা। আজ সকালে এসেছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনকে প্রাণ ভরে দেখছে প্যাট্রিক, যেন খুঁজে পেতে চাইছে ওর মায়ের ফেলে যাওয়া দিনগুলিকে। একটা দিন কাটিয়ে ফিরে এলাম কলকাতায়। পাড়ার লোক, আত্মীয় স্বজনের মুখে এখন ঘুরে ফিরছে আমার আর আমার সাহেব বরের নাম। হয়তো বিশ্বাসে কোথাও আঘাত লাগছে এই ভেবে যে আমার মতো এক কালো মেয়ের জীবনে প্যাট্রিকের মতো একজনের প্রবেশ না হওয়াই উচিত ছিল। আরও কয়েকদিন বাবা মার সাথে কাটিয়ে ফিরে এলাম লন্ডনে। মাসখানেক বাদে আমার বাবা মা এসে পৌঁছলেন আমার কাছে। শুভ দিনক্ষণ মেনেই লন্ডনের মাটিতে বাঙালি মতে বিবাহসূত্রে আবদ্ধ হলাম আমি আর প্যাট্রিক। আমার বাবা মা এবং প্যাট্রিকের বাবা মায়ের যৌথ আশীর্বাদে আশা করি আমাদের জীবন সুমসৃণ হয়ে উঠবে। একটি রূপকথার শেষে আরও একটি রূপকথা সৃষ্টি হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।